কিছু বছর আগে ছোটবেলার দুই বন্ধু রাজেন্দ্র আর লোকেশ ওরা জানতে পারল দেওঘর গ্রামের সীমানা পারে অসুর পর্বত ক্ষেত্রতে অনেক কম দামে জমি বিক্রি হচ্ছে। দুজনে জমি কেনার ফয়সালা করে। গ্রামের সীমা পার করতে হবে, তারপরে আবার শ্মশানটাকেও পার করতে হবে। এইখানে জমি কেনাটা কি ঠিক হবে? তুমি দেখলে ভাই, এই জায়গার নাম অসুর পর্বত। অসুর মানে রাক্ষস। আমার মনে হয় না সেই জায়গাতে জমি কেনা ঠিক। আমাদের গ্রামের 1 একরের টাকা দিয়ে এইখানে 20 একরের জমি নিতে পারবো। অন্ধবিশ্বাসের কারণে এইখানে লোকেরা আসে না। অসুর পর্বত নামের কারণেই আমরা এই জমিটা এত সস্তায় পাচ্ছি। আমরা এখানে চাষবাস করে আশেপাশের গ্রামে বিক্রি করে খুব ভালো লাভ করতে পারবো। লোকেশ যখন নিশ্চিত রূপে বলল, তখন রাজেন্দ্র মেনে নিল। দুজনে দেওঘর গ্রামের প্রধানের সাথে দেখা করে অসুর পর্বতের কাছে 20 ভাগ জমি কিনে নিল। একদিন লোকেশ একলা অসুর পর্বতে যায়। ও নিজের অংশটাতে শ্রমিকদের দিয়ে কুয়ো খোঁড়াতে থাকে। যদিও রাজেন্দ্র আর লোকেশ ছোটবেলার বন্ধু ছিল, লোকেশ চালাক আর প্রতারক ছিল। উচিত সময়ের অপেক্ষা করছিল যাতে রাজেন্দ্রকে ঠকে ওরও জমিটা পুরো নিয়ে নিতে পারে। কারণ রাজেন্দ্র নিজের কেউ ছিল না, অনেক অন্ধকার হয়ে গিয়েছিল। লোকেশ শ্রমিকদেরকে পরের দিন সকালে আসতে বলে দিল আর নিচে গাছের তলায় ঘুমিয়ে পড়ল। মধ্যরাত্রি হয়ে গিয়েছিল। হঠাৎ হাওয়ার সাথে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। ভয়াবহভাবে পয়সার ঝনঝন করে আওয়াজ আসতে শুরু করে। লোকেশ চমকে উঠে পড়ে বসে। পয়সার আওয়াজগুলো কুয়োর থেকে আসছিল, যেটা ওরা অর্ধেক খুঁড়ে ফেলেছিল। ছনছন শব্দ, তার মানে নিশ্চয়ই এখানে গুপ্তধন থাকতে পারে। আমার দিদা বলতো যে এখানে গুপ্তধন থাকে, সেইখানে রাত্রে নাকি এমন ছনছনের শব্দ হয়। এটা ভেবে শ্রমিকরা যে কোদাল ফেলে দিয়ে গেছিল সেটা নিয়ে ও নিজে খুঁড়তে শুরু করে। কিন্তু যেমনও ভেবেছিল, ওখানে কোনো খাজানা কিংবা গুপ্ত কিছু পাওয়া যায়নি, বরং একটা তামার বাসন আর লোহার একটা বড় সিন্দুক পায়। খুশি হয়ে ওটা খুলে ফেললো। ভেতরে একটা অর্ধেক কঙ্কাল ছিল। দুটো হাতে চকচক করা দুটো সোনার বালা ছিল। যখন তামার বাসনটাও খুলল, ওখানে শুধু 4টে তামার পয়সা ছিল। এত কষ্ট করার পরে মাত্র 4টে তাঁবার মুদ্রা আর 2টো সোনার বালা। যাই হোক, যা পেয়েছি তাতেই সন্তুষ্ট হওয়া উচিত। এইটা ভেবে 2টো সোনার বালা নিজের পকেটে রেখে নেয়। তামার পয়সাগুলোকে ওখানেই রেখে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। তুই তাবার মুদ্রার সেই বাক্সটা খুলে দিয়ে আমার আত্মাকে উঠিয়েছিস। আমি তোর কাছে কৃতজ্ঞ। আমার এই 2টো সোনার বালাতে তোর সন্তুষ্টি হবে না। আমি তোকে অনেক সম্পত্তি দেব। আমি যা বলছি সেইটা কর। বাক্সতে যেদিকে খুলিটা রাখা, সেই জায়গায় সাবধানে যাও। তুমি অসুর পর্বতের উপরে পৌঁছে যাবে। আমার সেইখানে গুফাতে ত্রিকুণ্টি মূর্তির পেছনে আমার শিষ্যের লেখা তালপাতা সেই বই আর থলিতে তেঁতুলের বীজ আছে, সেটা নিয়ে এসো। এটা কোনো স্বপ্ন নয়। তোকে অনেক সোনা দেব, অনেক সম্পত্তি দেব। তাড়াতাড়ি করো, ওঠো। এটা শুনে লোকেশ ফট করে উঠে পড়ে। চারিদিকে তাকায়। অসুর পর্বতে গভীর অন্ধকারে আরো ভয়াবহ লাগছিল। যেমন ওকে স্বপ্নে বলা হলো, কুয়োর জন্য খুঁড়ে থাকা গর্তটাতে যে লোহার সন্দুকে অর্ধেক কঙ্কালটার মাথা পাওয়া গেছিল, ও মাথাটার দিকে এগোতে শুরু করে দেয়। যেই ও পর্বতের উপরে পৌঁছালো, ঘন জঙ্গলের মাঝখানে একটা ভয়ানক গুহা দেখল। ভয় পেতে পেতে গুহার ভেতরে প্রবেশ করে গেল। গুহাটা অনেক বছর ধরে ভগ্নস্তূপ ছিল। ভেতরে প্যাঁচার ভয়াবহ আওয়াজ আসছিল। গন্ধে ওর মাথা ঘুরতে শুরু করে দিল। তাও টাকার লোভে ও এগিয়ে চলে যাচ্ছিল। ও দেখলো ওখানে একটা বিশাল বিক্রমটি মূর্তি ছিল, ঠিক তেমনটাই যেমন আত্মাটা ওর স্বপ্নে বলেছিল। মূর্তির পেছনে পুরনো একটা সিন্দুক রাখা। ও তালপত্রর বইটা বার করলো। তাড়াতাড়ি করে গুহার থেকে বাইরে বেরিয়ে এলো। যতক্ষণে ও পাহাড় থেকে নিচে নামলো, সূর্য উদয় হয়ে গিয়েছিল। রাস্তায় শ্রমিকদের দেখে ওদের বাড়ি যেতে বলে দিল আর নিজেও বাড়ির দিকে চলে গেল। বাড়ি পৌঁছে তালপত্র খুলে
প্রথম পাতা পড়ল। যদি তুমি এই তালপত্রটা পেয়েছো তার মানে তোমাকে মহিক তান্ত্রী চয়ন করেছে। এখন থেকে তুমি মহিকের সেবক। তোমার হাতে যে দুটো বালা আছে সেটা শুধু বালা না, সেটা বন্ধন। একে একদম ধারণ করবে না। ভয়ের চোটে তক্ষুনি তালপত্র বন্ধ করে দিল। যখন সোনার বালাগুলো বার করলো, দেখলো তার মধ্যে রহস্যময় মন্ত্র খোদাই করা ছিল। ভালোই হলো আমি এখনো ধারণ করিনি এটা। আমি না হলে মারা যেতাম। আমি বেকার বেকার স্বপ্নতে এসে থাকা ওই আত্মার কথা শুনলাম। এখন আমি তান্ত্রিকের গোলাম। কিন্তু আমার ভয় পাওয়ার কি দরকার? সেই তান্ত্রিক বলেছিল সে আমাকে সোনা দেবে নাকি। এখন থেকে যা কিছুই ছোবো সেটা সোনার হবে। কিছুদিনেই আমি দেশের সব থেকে ধনী লোক হয়ে যাব। এটা ভেবে মনে মনে ও খুব খুশি হয়ে গেল। রাত্রে যখন ঘুমোচ্ছিল তখন আবার সে স্বপ্ন আসে। কালো ধোঁয়ার পেছনে একটা মুন্ডু বেরিয়ে এসে কথা বলতে শুরু করলো। সময় ব্যর্থ করো না, কিছুদিনেই পূর্ণিমা আসতে চলেছে। সেই দিনের আগে আমার প্রথম আত্মার জন্য শরীর তৈরি রাখো। আমার ধর যেখানে আমার খুলিটাকে পোথা হয়েছিল সেইখান থেকে ঠিক 113 পা দূরে। যদি আমার পুরো শরীর এক হয়ে যায় তাহলে আমি সব শক্তি ফিরে পাবো। আমার তালপত্রতে পরিষ্কার লেখা আছে কি করতে হবে তোমায়। ঘুমিও না, দেরি হয়ে যাচ্ছে। সেই জায়গাটাকে যদি আমাকে খুঁড়তে হবে, কিন্তু সেটা তো রাজেন্দ্রের ভাগে পড়ে। যেরম হোক করে কিছু করতে হবে, রাজেন্দ্র যেন নিজে খোঁড়ে আর আত্মা নিজের বশে করে নিক তাকে। এটাই ভাবতে ভাবতে পরের দিন লোকেশ রাজেন্দ্রকে সাথে নিয়ে অসুর পর্বতের দিকে এগিয়ে চলল। আমি নিজের জন্য একটা কুয়ো খুঁড়ছি। বাস্তুর অনুসারে যদি এইখান থেকে 113 পা দূরে তুই যদি নিজের জন্য কুয়ো খুঁড়িস সেটা তোর জন্য ভালো হবে। এমনিতেও তুই কেন কষ্ট করবি? আমি তো এইখানেই থাকি। আমি নিজেই তোর জমিটাকে খুঁড়ে দেব। তুই তোর জমি আমার জমি করবি না। তোর যেটা ঠিক লাগে সেটাই কর। রাজেন্দ্র বন্ধুর উপরে ভরসা করল আর গ্রামে ফিরে গেল। যেই রাজেন্দ্র ফিরে গেল, লোকেশ শ্রমিকদেরও পাঠিয়ে দিল। নিজে একলা খোদাই করতে শুরু করলো। কিছুক্ষণে আরো একটা লোহার সিন্দুক পেল। কিন্তু তখনই রাজেন্দ্র ওর জন্য খাবার নিয়ে ফিরে দেখল এ কি, তুই কেন খুঁড়ছিস? শ্রমিকরা কোথায়? আর এই বাক্সটা কিসের? শ্রমিকদের কিছু দরকারি কাজ ছিল, তাই তারা চলে গেছে। আমি খালি বসে থাকবো তাই নিজেই খুঁড়ছি। তখনই এই বাক্সটা পেলাম আমি। আচ্ছা, তাহলে দেখে নি এতে কি আছে। এটা বলে রাজেন্দ্র কুয়োর ভিতরে নেমে পড়ল আর সিন্দুক খুলে ফেলল। লাশ আছে রে, দেখ এই বাক্সর কোণাতে দুটো সোনার বালাও রাখা। লাশের সঙ্গে থাকা সোনা আমার দরকার নেই। আর এই কি ব্যাপার রে? এত বড় লোহার বাক্সর ভেতরে কেউ লাশ রেখেছে, সেটাও অর্ধেক লাশ। রাজেন্দ্র আশ্চর্য হয়ে সিন্দুকটা দেখতে শুরু করলো। এইটা তোর ভাগে বের হয়ে থাকা সোনা, তার মানে তো তোর। এই বালাগুলোও তোর। আমার লাশের সঙ্গে থাকা সোনা দরকার নেই, তুই এটা পুড়িয়ে দে বরণ। যদি আমাদের এইটা দরকার নেই তাহলে কোনো গরিবকে দিতে পারি। ততক্ষণ নিজের হাতেইটা পড়ে নে। কালকে যখন শ্রমিকরা আসবে তখন আমি লাশের শেষ কার্য করে দেব। অনেক ঠান্ডা হচ্ছে, তুই বাড়িতে গিয়ে আরাম কর। এইটা বলে লোকেশ নিজের মিষ্টি মিষ্টি কথা দিয়ে রাজেন্দ্রর হাতে সোনার বালাটা পরিয়ে দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিল। ঠিক সময় এসে গেলি রে তুই। আমার ভাগে পেয়ে থাকা সেই সোনার বালাগুলো তোর ভাগের বলে দিয়ে আমি তোকে পরিয়ে দিলাম। এখন সেই আত্মার তোকে ছাড়বে না। আর আমি তো ধনী হয়ে যাব। এইভাবে স্বপ্ন দেখতে দেখতে নিজের ভাগে পাওয়া অর্ধেক হাড্ডিগুলোকে আর রাজেন্দ্র জমিতে বাকি হাড্ডিগুলো পেয়ে ওগুলো জুড়ে দিতে চারিদিকে আবহাওয়া বদলে গেল। ঝড়ের মতন হাওয়া বইতে শুরু করলো। আকাশ কালো মেঘ দিয়ে ঢেকে গেল আর বাজ পড়তে শুরু করলো। তালপত্রতে যা লেখা ছিল তার অনুসারে লোকেশ চারিদিকে তামার পয়সা রাজেন্দ্র জমির 4টে কোণায় পুঁতে দিল আর বাড়ি ফিরে গেল। সেদিন পূর্ণিমার রাতে, যখন এরকম আগে কোনোদিন হয়নি, এত লাল আকাশে চকচক করতে থাকা তারা দেখে গ্রামের লোকেরা ভয় কাঁপছিল। আমি নিজের জীবনে এরকম চাঁদ কোনোদিন দেখিনি। আমার মনে হচ্ছে এটা আমাদের গ্রাম দেবগড়ের জন্য কোনো অশুভ সংকেত দেখাচ্ছে। আমার ছোটবেলায় আমার দাদু বলতো ওনার দিদার সময় প্রমাণে 9 বছর ধরে পূর্ণিমার রাতে আকাশ এমন রক্তের মতন লাল হয়ে যেত আর প্রতি পূর্ণিমার রাতে কেউ না কেউ মরেই যেত। কিন্তু এমন কেন হতো? কেউ কি এর জন্য দায়ী ছিল? কোনো শক্তি ছিল যেটা আকাশকে রক্তের মতন লাল করত? জানি না, এটা কেউ জানে না।
ছোটবেলায় শুনেছিলাম, আবার থেকে সেটাই হচ্ছে। তাই এর মানে হচ্ছে কিছু একটা অশুভ হতে চলেছে। ওইদিকে রাজেন্দ্রর হঠাৎ নিজের শরীরের মধ্যে অসহ্য একটা বোঝ মনে হতে শুরু করলো। নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল। ভয়ঙ্কর ব্যথাতে ও বিছানা ধরে ফেলে। আমি মাহিক তান্ত্রিকের শিষ্য বিল্লু। এই গুহার থেকে আমি বাইরে যেতে পারবো না। যদি আমি বাইরে যাই তাহলে আমার গুরুকে মেরে থাকা লোকেরা আমাকেও মেরে ফেলবে। তাই আমি এইখানেই বন্ধ রয়ে গেলাম। 500 বছর আগে এক মহিক তান্ত্রিক অস্থিপঞ্জরে 113টা মানব বলি দিয়ে সাধনা শুরু করেছিল যাতে সে অমর হয়ে যায়। তখন এক মহান মহিঋষি ত্রিনেত্র মহারিষি মহিকের বিরুদ্ধেতে দাঁড়ালো। উনি সেই নরবলিটাকে আটকানোর জন্য নিজের পুরো শক্তি লাগিয়ে দেন। 113তম বলিটাকে আটকানোর জন্যে উল্কাতন্ত্রের প্রয়োগ করাতে আকাশ থেকে বিদ্যুৎ পড়ল আর মহিককে দুটো টুকরোতে কেটে ফেলল। কিন্তু ততক্ষণে তার শরীরে অর্ধেক অমরত্ব এসে গেছিল। তাই মহিকের শরীরটাকে দুটো ভাগে আলাদা আলাদা করে রেখে কখনো মিশতে দেওয়া হয়নি। তারপরে এদের দুজনকে 113 ফিট দূরে 13 ফিট গভীর মাটিতে পুঁতে দেওয়া হয়, যাতে ওর আত্মা কোনোদিন ফিরতে না পারে। চারিদিকে সুরক্ষার জন্যে চতুর্ভুজ তন্ত্র বানানো হলো আর 4টে তাঁবার মুদ্রা পোথা হলো। ওর শরীরের যদি দুটো ভাগ জুড়ে যায় আর 4 দিকে তাঁবার মুদ্রা পুঁথে কেউ যদি সমাধির উপরে দাঁড়িয়ে এই মন্ত্রটা জাপ করে, মাহিক তান্ত্রিক আবার বেঁচে উঠবে। আগামী পূর্ণিমা অবধি সেই শরীর এক করে পুঁতে থাকা স্থানে আমার রক্ত দিয়ে সঞ্চয় করে এই তেঁতুলের বীজটাকে পুঁততে হবে। লোকেশ থলি খুলে ভেতরে দেখল তার মধ্যে তেঁতুলের বীজ ছিল। বীজটাকে নিয়ে সমাধির মধ্যে পুঁতে দেয়। নিষিদ্ধ করনা মৃত্যু ঘোষিতা তমোগর্ভ জাগৃতম বন্ধন মোচিতা। তালপত্রতে লেখা মন্ত্র পড়ে ওখান থেকে চলে আসে। কিছু মাসের মধ্যে বীজটা বিশাল একটা বৃক্ষে পরিবর্তন করে। ওদিকে রাজেন্দ্রর শরীর দিনের পর দিন খারাপ হয়ে চলেছিল। বিছানা থেকে উঠতেই পারছিল না। সপ্তম পূর্ণিমার রাতে ঘুমিয়ে থাকা লোকেশের স্বপ্নে ওই তান্ত্রিক আসে। সময় এসে গেছে, আমার বলিকে নিজের হাতে করে নিয়ে আমার সমাধির কাছে আয় আর ওকে রক্ত গাছের ফল খাওয়া। পরের দিন লোকেশ রাজেন্দ্রর কাছে যায়। তোর নিজের জমি নিয়ে চিন্তা করে এই রোগটা হয়েছে। এইটাকে দূর করার জন্য আর সুস্থ হওয়ার জন্যে তোকে এক রাত নিজের জমিতে শুতে হবে। এইভাবে ছল করে রাজেন্দ্রকে রাজি করিয়ে ওকে অসুর পাহাড়ে নিয়ে চলে যায় আর গাছের তলায় শুইয়ে দেয়। এটা কি সত্যিতে আমাদের জমি? 7 মাস আগে তো এখানে একটা ছোট গাছও ছিল না, আর এখন এত বড় গাছ কি করে আসলো? শরীর খারাপ হওয়ার কারণে তুই সবকিছু গুলিয়ে ফেলছিস। আগে ওই গাছটা ছিল। গাছে থাকা একমাত্র ফলটা পেরে রাজেন্দ্রকে খেতে দেয়। এইটা কোন ফল? দেখতে তো এটা তেঁতুলের মতন লাগছে, কিন্তু এই ফলটা তো আমের মতন। তোর দৃষ্টিটা দুর্বল হয়ে গেছে রে বন্ধু। এইটা আমের গাছ, আর তোর হাতে যেটা আছে সেটা আমের ফল। খেয়ে তোর রোগ ঠিক হয়ে যাবে। ওকে ভুলিয়ে রাজেন্দ্রকে ফলটা খাইয়ে দেয়। যেই ফলটাও খেয়ে নেয় ওর মুখ লাল হয়ে যায়। হঠাৎ করে গাছের মধ্যে থেকে ভয়াবহ হাত বেরোয় আর রাজেন্দ্রকে মেরে গাছের ভেতরে টেনে নিয়ে যায়। সেদিন থেকে প্রতি পূর্ণিমার রাতে শুধু এই গ্রামেই রক্ত পূর্ণিমা হয়। সারা আকাশ লাল হয়ে যায় আর সেই রাতে কেউ না কেউ গ্রাম থেকে উধাও হয়ে যায়। অসুর পর্বতে দাঁড়িয়ে থাকা এই রক্ত বৃক্ষ সারা বছরে শুধু একটাই ফল দেয়, তাও আবার পূর্ণিমার দিন দুপুরে পেকে যায় আর মাটিতে পড়ে যায়। কেউ দেখতে পায় না, আর এই ফলটা গড়িয়ে গড়িয়ে গ্রামের মধ্যিখানে পৌঁছে যায়। কেউ ভুল করে যদি পায়ের তলা ওটাকে পিষে দেয় বা হাত দিয়ে যদি ছুঁয়ে নেয়, তার উপরে তান্ত্রিকের আত্মা চড়ে যায়। আর অন্ধকার হওয়ার সাথে সাথে ওরা নিজের থেকেই সেই গাছের কাছে পৌঁছে যায়। গাছে বন্ধ ওই তান্ত্রিকের শরীর ওদেরকে ক্রূরভাবে মেরে বলি নিয়ে নেয়। লোকেশকে প্রত্যেক পূর্ণিমায় একটা মানুষের বলি দেওয়ার বদলে গুহায় রাখা ক্রুনদের মূর্তির হাতে যে ঘড়াটা ছিল সেটা পুরো সোনায় ভরে যায়। সেই সোনাটাকে নিয়ে লোকেশ গ্রামে জমি আর বাড়ি কিনতে থাকে আর বড়লোক হয়ে যায়।
এইভাবে অনেক বছর কেটে যায়। লোকেশ বিয়ে করে নেয়, ওর দুটো বাচ্চা হয়ে যায়। গ্রামে ও সব থেকে সম্পন্ন ব্যক্তি ছিল। অনেক লোক দেওঘরের দিকে গিয়ে নিখোঁজ হয়ে যায়, তাদের আর কোনো টিকিটাও পাওয়া যেত না। তাই গ্রামের লোকেরা পূর্ণিমার আসার সাথে সাথে ভয় পেতে শুরু করত। পূর্ণিমার রাত হওয়ার সাথে সাথে লোকেরা নিজের বাড়িতে তালা লাগিয়ে অন্য কোনো গ্রামে চলে যেত, আর না হলে বাইরে বেরোতই না। এমন ছিল 7 বছর আগে স্বামী গুন্ডাপ্পার হারিয়ে যেতে রত্না দুধ বিক্রি করতে করতে এক গ্রাম থেকে অনেক গ্রাম খুঁজতে বেরোতো। যাকে ও পেত তাকে স্বামীর কথা জিজ্ঞাসা করত। পাহাড়, চাষবাস, ঘাটি সব দিকে খুঁজত। রত্না এটা বিশ্বাস করত যে ওর স্বামীকেও একদিন নিশ্চয়ই পাবে। এইভাবে একদিন একটা গ্রামে একটা ছোট্ট কুকুরের বাচ্চাকে পেল। ও সেটাকে নিজের বাড়ি এনে পুষতে শুরু করলো। ওকে শুকিয়ে ট্রেনিং দিল যাতে ও লোকেদেরকে গন্ধে চিনতে পারে। ও নিজের স্বামীর কাপড়গুলো শোকালো। কুকুরটা শুকতে শুকতে এগিয়ে গেল। রত্না ওর পেছন পেছন চলল। কিছুদিন পরে কুকুরটা অসুর পর্বতের কাছে রক্তবৃক্ষের কাছে পৌঁছালো আর খুব জোরে চিৎকার করতে শুরু করলো। রত্না চারিদিকে দেখলো, তখন দেখলো ওর স্বামীর দুধ বেচার পাত্র রক্তে ভিজে একটা কোনায় পড়ে আছে। কুকুরটা ওখানে খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পরে রত্না ওর স্বামীর পড়ে থাকা গামছাটা পেল। একটা লাঠি দিয়ে রত্না গাছের তলা খোঁড়ার চেষ্টা করলো। গাছের শাখাগুলো এসে ওকে পেঁচিয়ে দূরে ফেলে দিল। হঠাৎ একটা ভয়ঙ্কর ঝড় বয়ে গেল। এসব কিছু ভূতের চাল মনে হচ্ছে, এমন ভেবে ও মহুয়া গ্রামের দিকে বেরিয়ে পড়ল। সব ঘটনা মন্ত্রজানা কাকিকে বলল। তুই চিন্তা করিস না রত্না, আমি আমার ছেলে লোকিকে পাঠিয়ে তোর স্বামীর ব্যাপারে খোঁজ নিয়ে নেব। এটা বলে মন্ত্রজানা কাকি লোকিকে অসুর পর্বতের দিকে পাঠিয়ে দেয়। সংযোগে লোকি সীমানার পাড়ে ওই রক্তবৃক্ষের ফলের উপরে পা দিয়ে দেয়। ফল থেকে আত্মাটা বেরিয়ে লোকিকে নিজের বশে করার জন্য প্রযত্ন করছিল, কিন্তু লোকির কাছে বেতাল মুকুট ছিল, তাই আত্মা ওকে কাবু করতে পারছিল না। রেগে লোকির পাটা ধরে ওকে টেনে নিয়ে রক্তবৃক্ষের কাছে ফেলে দিল। গাছের মধ্যে থেকে ভয়াবহ হাতগুলো বেরিয়ে লোকিকে বন্দি বানানোর চেষ্টা করে, কিন্তু লোকি ওই হাতগুলোকে কেটে আলাদা করে দেয়। সকাল হতে যাচ্ছিল। লোকি হাওয়ায় উড়ে পর্বতের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই ও জঙ্গলের মধ্যে গুহার মধ্যে একটা লোককে যেতে দেখল। নিচে নেমে গুহার মধ্যে প্রবেশ করল। এইবার পূর্ণিমার দিনে কোনো বলি ছিল না, তাই বিক্রান্তির মূর্তির হাতে যে ঘোড়াটা ছিল সেটা সোনাতে ভরেছিল না। এ কি, এই ঘোড়াতে তো এতক্ষণে সোনা এসে যাওয়া উচিত, কিন্তু এখানে তো কিছুই নেই। আসলে হয়েছেটা কি? তান্ত্রিক আবার বলি পেল না নাকি? এইসব কথা লোকি পেছন থেকে শুনে ফেলে আর বুঝে নেয় যে ভুতুরে গাছের মধ্যে থেকে লোকেরা যে নিখোঁজ হয়ে যাচ্ছিল সেটা সম্পর্ক এই গুহাটা আর লোকেশের মধ্যে নিশ্চয়ই ছিল। লোকি লোকেশকে 4টা থাপ্পড় মেরে পুরো সত্যটা পেট থেকে বার করলো। ভয়ের চোটে লোকেশ সব কিছু সত্য বলল আর তালপত্র দেখিয়ে দিল। লোকি ওটাকে ধরে মন্ত্রজানা কাকির কাছে নিয়ে গেল আর ওর সামনে ফেলে দিল। লোকেশ পুরো গল্পটা বলল আর তালপত্রটা মন্ত্রজানা কাকি হাতে দিল। মন্ত্রজানা কাকি তালপত্রটা পড়ল আর বিল্লুর আত্মা যেটা এটা লিখেছিল তাকে ডাকলো। এখনো 36টা বলি বাকি। আমার গুরু খুব শিগগিরই বেঁচে উঠবে আর তোমাদেরকে শেষ করবে আর আমাকে বাঁচিয়ে তুলবে। এটা কখনো হতে পারবে না বাচ্চা, তুই বল ওই তান্ত্রিককে শেষ করার রাস্তাটা কি? না হলে আমি তোকে আমাদের কমলা দৈত্যর কাছে অনন্তভাবে ভেড় পাঠিয়ে দেব, তারপরে তোর আত্মা কোনোদিনও এই পৃথিবীতে আসতে পারবে না। মন্ত্রজানা কাকির প্রহারে বিল্লুর আত্মা সত্যটা বলে দেয় আর কি করতে হবে বলে উধাও হয়ে যায়। আমাদের কাছে উল্কা তন্ত্র করার সময় নেই, এবার যেন কোনো প্রাণ না হারায়। এটা বলে ও লোকি আর ভূমিকে জন্মদগ্গি দ্বীপে পাঠালো। অগ্নি পর্বত থেকে অগ্নি শিলা দিয়ে বানানো অগ্নি খড়ক নিয়ে আসুক। লোকি, তুমি যে জনমদগ্গি দ্বীপে যাচ্ছ সেটা কিন্তু খুবই খারাপ, তোমাকে সতর্ক থাকতে হবে। তোমার সাথে ভূমি আর নাটা ভূতও যাবে।
খড়গটা দিয়ে মন্ত্রজানা কাকি নিজেই রক্তবৃক্ষকে দু টুকরে কেটে ফেলল, যেটা দিয়ে তান্ত্রিকের শরীরও দুভাগে বিভাজিত হয়ে গেল। বৃক্ষের থেকে আত্মাটা বেরিয়ে, পয়সা থেকে বেরিয়ে 4টে আলাদা আলাদা আত্মায় বদলে গেল আর এদের উপরে হামলা করতে শুরু করলো। একদিকে লোকি, অন্যদিকে মন্ত্রজানা কাকি, তৃতীয় দিকে ভূমি, চতুর্থ দিকে ডাটা ভূত। ওরা সবাই আত্মার সাথে সংঘর্ষ করলো আর আবার ওই বাক্সে বন্ধ করে দিল। তারপর 4টে পয়সার উপযোগ করে প্রথমে করে থাকা চতুর্ভুজ কবচ মন্ত্র তাকে আবার লাগু করলো আর আত্মাটাকে বেঁধে তামার বাসনে বন্ধ করে দিল। তান্ত্রিকের শরীরটাকে দুটো আলাদা আলাদা বাক্সে বন্ধ করে দিয়ে শক্ত করে পেরেক দিয়ে বন্ধ করে দেওয়া হলো। মন্ত্রজানা কাকি নিজেই ওই তালপত্রটাকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিল। লোকেশ, যে পয়সার লোভে নিজের বন্ধুকে বলে দিয়েছিল, যার কারণে গ্রামের অনেক লোক মারা গিয়েছিল, তাকে গ্রামের প্রধানের হাতে ধরিয়ে দেওয়া হলো। ততক্ষণে তান্ত্রিকের আত্মা যে পুরো সোনাটা দিয়েছিল সেটা নিয়ে গিয়ে যারা রক্ত বৃক্ষে বলি হয়ে গিয়েছিল তাদের পরিবারের মধ্যে সমান রূপে দিয়ে দেওয়া হলো। লোকেশকে দেখে ওর বউ আর বাচ্চারা ওর থেকে ঘৃণা করতে শুরু করলো। গ্রামের অনেক লোকের সাথে বন্ধুর মৃত্যুর কারণ হওয়ার জন্য সবার সামনে গ্রামে ওকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হলো। লোকি, আবার থেকে এই তান্ত্রিককে যেন কেউ না পায়। এর শরীরের দু টুকরোটাকে সমুদ্রের পাড়ে, এই পেটিটাকে আর অন্য পেটিটাকে সমুদ্রের পূর্বে দিকে ফেলে এসো। মোহিক তান্ত্রিকের শরীরের মৃত্যু হওয়া ছিল না, তাই তাকে সবসময়ের জন্য শুয়ে রাখার জন্য দুটো সব পেটিকে আলাদা আলাদা স্থানে সমুদ্রে ফেলে দেওয়া হলো।